This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালকের দিনটা চরম অস্বস্তি নিয়ে শুরু করেছিলাম। আজকে স্বস্তি লাগছে, বিশ্বাস করুন। স্বস্তি লাগার এমনি আপনারা হয়তো ভাবতে পারেন যে কী এমন ঘটলো আজকের দিনটাতে যে স্বস্তি পাওয়ার মতো একটা পরিবেশ তৈরি হয়ে গেল। সত্যি তো অনেক কিছু ঘটেছে, তার মধ্যে হয়তো যে জিনিসগুলো ঘটেছে তার মধ্যে অস্বস্তির কাঁটাটা খুব বেশি রকমভাবেই খচখচ করারই কথা। তবুও বলছি স্বস্তি লাগছে, বিরাট স্বস্তি। হ্যাঁ, কেন? সেটার জন্য আপনাদের 1992 সালে নিয়ে যেতে হবে। সালটা এমনিতে অনেক কারণে বিখ্যাত, তবে আমি আপাতত এই 92-এর স্মরণ নিচ্ছি তসলিমা নাসরিনের জন্য। তসলিমা নাসরিন আপনারা জানেন, বাংলাদেশি লেখিকা। 92 সালে তার নির্বাচিত কলাম বইটা বেরিয়েছিল। বইটা মানে হচ্ছে যে অনেক টুকরো টুকরো ঘটনা, টুকরো টুকরো লেখার একটা সমগ্র একসঙ্গে করে একটা সূত্রে বাঁধার চেষ্টা আর কি। তার মধ্যে একটা লেখা আজকে আমার ভীষণ মনে পড়ছে। তসলিমা কি লিখেছিলেন জানেন? লিখেছিলেন, কোনো মেয়ের ওপর প্রতিশোধ নিতে চান, কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না, তাকে ধ্বংস করার সবচেয়ে সহজ উপায় রটিয়ে দিন, তার চরিত্র খারাপ। এই যে আরজিকর হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন পড়ছিলেন যে চিকিৎসক, যে মহিলা, তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকে খালি মনে হচ্ছিল জানেন তো, এই তসলিমা নাসরিনের কথাটা না আবার খেটে যায়। সত্যি বলছি, খুব খুব একটা অস্বস্তি কাজ করছিল এই জায়গাটায়। ওই তিলোত্তমাকে নিয়ে আপনারা ভাবছেন তিলোত্তমা কে? তিলোত্তমা ওই মেয়েটি যে প্রাণ দিয়েছে আমাদের এই বাংলার বুকে, বাংলা কলকাতার বুকে, একটা হাসপাতালে চিকিৎসক। এমনিতে নিয়ম অনুযায়ী আর কি, যদি কেউ নিগৃহীতা হন তাকে তার নাম, তার পরিচয় এগুলো প্রকাশ করা যায় না। এবার তাকে বারবার ওই চিকিৎসক, ওই মহিলা চিকিৎসক, ওই নিগৃহীতা এরমভাবে ডাকবো, কম লাঞ্ছনা তো তিনি পাননি, যথেষ্ট হয়েছে। তাই জন্যই ঠিক করছিলাম তাকে তিলোত্তমা বলে ডাকবো আমরা, যেরকমভাবে দিল্লি কাণ্ডে আমরা নির্ভয়া বলে ডেকেছিলাম। তিলোত্তমা কেন ডাকবো জানেন? কারণ কালকে এই কলকাতা শহরের বুকে একজন চিকিৎসক না, আমাদের মেয়ে একজন, আপনার আমার ঘরের একজন মেয়ে, তাকে যেভাবে নির্মমভাবে অত্যাচার করে এবং চরম অত্যাচার করে, গ্লানির শিকার করে, নিগৃহীত করে খুন করা হয়েছে, এটা তো এই শহর কলকাতার নিগ্রহ, শহর কলকাতার লজ্জা। এই শহর কলকাতাকে তো আমরা তিলোত্তমা বলি। কালকে অ্যাকচুয়ালি নিগৃহীতা হয়েছে, খুন হয়েছে এই কলকাতা শহর। এর শরিক আমরা সবাই, তিলোত্তমা। তাই জন্যই আমরা তাকে তিলোত্তমা বলে ডাকছি। আর এই জন্যই আমি বলছিলাম যে এই এত গ্লানি তো কম কিছু ছিল না, যথেষ্ট গ্লানি ছিল। কি পরিমাণ কষ্ট পেয়েছেন, কি পরিমাণ লাঞ্ছনা জুটেছে তার। ওই পোস্টমর্টেম রিপোর্ট থেকে কালকেও আপনাদের শোনাচ্ছিলাম, আজকেও দেখছিলাম, সবটা বলা যায় না জাস্ট, কিন্তু যেটা জানা গেছে ধাপে ধাপে পুলিশ সূত্র থেকেও জানা গেছে, ওই তিলোত্তমা সেদিন আর 5 দিনের মতোই তার সহ চিকিৎসকদের সঙ্গে ডিউটি করেছেন, নাইট ডিউটিতে যথাসময়ে বাইরের থেকে খাবার দাবার আনিয়ে নিজেরা খেয়েছেন। অন্য 5টা দিনের মতোই তো ছিল। অলিম্পিক চলছে, কোথাও গিয়ে একটুখানি মোবাইলে নীরজ চোপড়ার ওই জ্যাভলিন থ্রোগুলো দেখেছেন। দেখে ওই 36 ঘন্টা টানা কাজ করার একটা চাপ, তো সেই চাপ নিতে পারেনি তার শরীর। ওইখানে ওই সেমিনার রুমেই ঘুমিয়ে পড়েছিলেন। আর সেখানেই একটা 45 মিনিটের কালো সময় আমাদের শহর কলকাতার বুকে একটা চরম লজ্জা নেমে এসেছিল। আমরা এটাই এখন অবধি জানতে পেরেছি, এবং বাকি বর্ণনাগুলো না হয় নাই দিলাম, সারাদিন ধরে টুকরো টুকরো করে আপনারা অনেক দেখেছেন, ওগুলো আর বলছি না। কিন্তু এই এত কিছুর মধ্যে তারপর তাকে ঘিরে বিক্ষোভ হয়েছে, বিপ্লব হয়েছে, অনেক কিছু হয়েছে। পুলিশ তারা বিভিন্ন তাদের বীরত্ব দেখিয়েছে, এগুলো হয়েছে আর কি। তারপরেও এগুলো স্বস্তির তো নিশ্চয়ই না। তাও স্বস্তি কেন লাগছে? ওই যে বললাম, লজ্জা তো তিনি কম পাননি,
যথেষ্ট লজ্জা পেয়েছেন, যথেষ্ট যন্ত্রণা পেয়েছেন, নিগৃহীত হয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু না, কেউ অন্তত এইটা বলেনি ও মন্দ মেয়ে ছিল, ওর প্রেমের সম্পর্ক ছিল, অথবা কেউ জিজ্ঞেস করেনি ওর আবার অ্যাফেয়ার থেকে কিছু হয়ে গিয়েছিল, এরকম কিছু ব্যাপার নেই তো, হতে পারতো সব। এই অভিজ্ঞতা আমাদের অতীতে হয়েছে। সেই গ্লানির থেকে অন্তত এই মেয়ে, আমাদের শহর কলকাতার এই তিলোত্তমা মুক্তি পেয়েছে। এইটা কি কম স্বস্তি? এই যে চারপাশে এত কিছু, একটা রাজ্য তাকে, তার নিজের শহর তাকে সুরক্ষা দিতে বাধ্য, মানে বাধ্য ছিল, ব্যর্থ হলো, তাকে তার এই নিগৃহীত হওয়া নিয়ে যারা প্রতিবাদ জানাতে এলেন তাদের ওপর পুলিশের লাঠি নেমে এলো। কার কাছে নিগৃহীতা হয়েছিলেন বলে শোনা গেল? ধরা পড়ে গেছেন তিনি, মানে একজন তো অন্তত ধরাই পড়েছেন। তিনি কে? সেই অর্থে দেখতে গেলে যার রক্ষক হওয়ার কথা ছিল তিনি ভক্ষক, একজন সিভিল পুলিশ, তার নাম সঞ্জয় রায়, ধরা পড়েছে। কিন্তু দেখুন, এতটা হয়ে যাওয়ার পরেও স্বস্তি জায়গাটা, ওই ধরা পড়ে যাওয়াটা স্বস্তি না। স্বস্তি হচ্ছে এটা যে কেউ বলেননি ঘটনাটা সাজানো, কেউ বলেননি। হয়তো মুখ্যমন্ত্রী নিজে ওর বাবা মাকে ফোন করে বলেছেন এটার সব থেকে কড়া ব্যবস্থা তিনি নেবেন, যত দ্রুত সম্ভব অপরাধীকে ধরবেন। হয়তো তার জন্যই এই লজ্জাটা তিলোত্তমাকে পেতে হয়নি, কিন্তু পাওয়ার সম্ভাবনা ছিল, মানে একটা পরিস্থিতি তো ছিলই। নাহলে তো সকালবেলা কেউ কেন তার বাবা মাকে জানালো যে মেয়ে সুইসাইড করেছে? কেন ওখান থেকে যখন তার মা বাবা পৌঁছানোর পর হাসপাতালে বারবার যখন বলছিলেন যে নিশ্চয়ই তার মেয়ের সাথে অন্যায় হয়েছে, তারা যা শুনেছেন, মেয়ে চরম নিগ্রহের শিকার হয়ে মারা গেছে, তখনও কিছু কিছু জায়গা কেন যেন মনে হচ্ছিল ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন সেটা মনে হচ্ছিল? গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। কেন এই পোস্টমর্টেম রিপোর্ট তো আপনাদের বলেছিলাম, যেখানে ক্ষত বিক্ষত চেহারার একটি মেয়েকে আবিষ্কার করার পরেও, অর্ধনগ্ন অবস্থায় আবিষ্কার করার পরেও একটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল যে এমন কিছু ব্যাপার না, খুব একটা এক্সটার্নাল কিছু ইনজুরি ছিল না। এক্সটার্নাল ইনজুরি কথাটা এই জন্যে বললাম, এগুলো কিন্তু টেকনিক্যাল টার্ম, পুলিশ টুলিশের তরফ থেকে এইরকম কথাবার্তাগুলো বলা হয়, সেগুলোকে কেন ছড়িয়ে দেওয়া হচ্ছিল? ফলে একটা কোথাও গিয়ে কিন্তু প্রেক্ষাপট তৈরি হচ্ছিল, যেখানে হয়তো পরের ধাপটায় কেউ বলে দিতে পারতেন সাজানো ঘটনা, বলেননি। এটা বিরাট স্বস্তি। এই স্বস্তিগুলো কম নাকি? এই যে মেয়েটির চরিত্রের দিকে আঙুল তোলা হলো না, ঘটনাটাকে সাজানো বলা হলো না, কিন্তু তারপরে যেটা হয়েছিল সেটাও তো কম অস্বস্তির না। বাবা মাকে না জানিয়েই দেহ চলে গেল বাড়িতে। বাবা মা তার বাড়ি যখন খবর পেলেন, বাড়িতে যাওয়ার আগে তাদের টালা থানায় যেতে হলো, সেখানে গিয়ে তাদের সামনেই তৃণমূল, বিজেপি, দুটো রাজনৈতিক দলের কর্মীরা নিজেদের মধ্যে তরজায় জড়ালেন, ধস্তাধস্তি হলেন, সবই তো আটকে গেলেন। আর ওখানে বাড়ির দরজায় সববাই শকটের মধ্যে একা পড়ে রইল নিগৃহীতা তিলোত্তমা। এগুলো হয়েছে, এই অস্বস্তিগুলো খুব কম নয়। তবু বলছি, কেউ বলেননি অন্তত যাক যে মেয়েটি দায়ী গোটা ঘটনাটার জন্য। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই যে মেয়েটির বিভিন্ন সতীর্থ বা ডাক্তার ফ্র্যাটার্নিটি, চিকিৎসকরা, তারা যে প্রতিবাদ মিছিল করেছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন, তার মধ্যে একটা পোস্টার ছিল, ব্যানার ছিল মেডিকেল কলেজের প্রিন্সিপালের বিরুদ্ধে। সেই পোস্টারে লেখা হয়েছিল যে, শুনলেন তো কেন মেয়েটি একা ওখানে গেছিল, এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সেইটা নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। এই পোস্টারই সে কথা বলছে। অর্থাৎ এই পোস্টার যদি সত্যি হয়, একমাত্র আরজি কর মেডিকেল কলেজের
প্রিন্সিপাল ছাড়া আর কেউ মেয়েটির দিকে অন্তত কোনো না কোনোভাবে দায়ী করার জন্য কোনো অন্তত প্রশ্ন, কোনো আঙুল তোলেননি। যে কলেজের পোস্ট গ্র্যাজুয়েট পড়ুয়া ছিলেন, MBBS পাস আউট ওই তিলোত্তমা, তার নিজের কলেজের অধ্যক্ষই নাকি প্রশ্ন তুলেছেন মেয়েটা কেন একা ছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরও তো তেমনই অভিযোগ। এবার যদিও আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং তৃণমূলের চিকিৎসক নেতা সুদীপ্ত রায়ের মেয়ে, চিকিৎসকদের সংগঠন IM-এর কলকাতা শাখার সম্পাদক শিল্পা বসু রায়, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যে এই ধরনের কোনো প্রশ্ন আদৌ করেছেন, এই মেয়েটা কেন একা ছিল বলে প্রশ্ন আদৌ করেছেন, এর কোনো প্রমাণ আছে নাকি? হয়তো তার তাগিদ আছে কোথাও গিয়ে এই আরজি করের অধ্যক্ষর দিকে কোনো রাজনীতি গেলে সে রাজনীতিটা থামিয়ে দেওয়া। বাবা রাজনীতিক, প্রায় তিনিও রাজনীতিক হয়ে গেছেন হয়তো, সেই জন্যই মানে এই সমস্ত কর্তা ব্যক্তিদের, সবাই তো পরিবার, তারা তো কর্তা ব্যক্তি হন, বাই বার্থ হয়ে যান আর কি গোটা ব্যাপারটায়। সেই জন্যই হয়তো তার সেই জায়গাটায় একটা দাপট তৈরি হয়েছে। তাই জন্যেই তিনি হয়তো বাকি জায়গাগুলোর থেকেও এই জায়গাটা নিয়ে প্রশ্ন তোলা বা সেফগার্ড দেওয়া, এইটাকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করেছেন। হয়তো তার মনে হচ্ছে নয়তো আবার যদি কেউ এখন প্রশ্ন তুলে বসে যে এই প্রিন্সিপাল কেন বারবার তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ ওঠে, বারবার ছাত্রছাত্রীরা কেন তার বিরুদ্ধে মুখ খোলে, আর কেন তাকে বারবার এখান থেকে বদলি করার কিছুদিনের মধ্যেই কোন অদৃশ্য শক্তিতে তিনি আবার ফিরে এসে বহাল তবিয়তে বসে পড়েন, এই অপ্রিয় প্রশ্নগুলো, এগুলোর মধ্যে তো আবার রাজনীতি আছে। এই সমস্ত বিষয় যাতে না হয়, এরকম সময় তো রাজনীতি করা উচিত না, তাই না? সেই জন্যেই হয়তো IM-এর ওই সম্পাদিকা তিনি এই জায়গাটার থেকে একটা ধামাচাপা দেওয়ার, মানে দাঁড়ি টানার চেষ্টা করেছেন আর কি। এই জায়গার মধ্যে সেমিনার রুমটা অবশ্যই একটা সেফ জায়গা, তাদের কোনো প্রপার ঘর নেই, আমাদেরও ইভেন কোনো প্রপার রেস্ট রুম নেই, তো তাদেরকে কোথাও তো একটা রেস্ট নিতে হবে, কারণ এতক্ষণ টানা ডিউটি করা তো কারোর পক্ষে সম্ভব না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তো তাকে সে রেস্টের জন্য গেছিল, তাতেও যদি সেটাতে বলা হয় যে একা কেন ঘোরাঘুরি করছে, এটা তো একদমই সমর্থন করার মতো কথা নয়। তাই উনি বলছেন যে একা সেমিনার হলে যাওয়া উচিত নয়, তাহলে ওনার একটা রেস্ট রুম দেওয়া উচিত, আরও বেশি ডক্টরকে দেওয়া উচিত ওনার সঙ্গে, যাতে উনি রেস্ট নিতে পারেন, অন্যান্যরা কাজ করতে পারেন, বা একসাথে দুজন রেস্ট নিতে পারে। তো উনি সেটার ব্যবস্থা করে দিন, তাহলে কেউ একা ডিউটি করবে না। এখানে পুরো হসপিটালে কতজন একা একা রাতে ডিউটি করে, ওনার কাছে সেই ইনফরমেশনটা আছে। আমি অবাক হয়ে গেছি যে এই মৃত্যুর পর বলা যায় যে রাতে একটা মেয়ে একা হাঁটবে না। আমি তো সারা জীবন পিজি থেকে বাঙুর, পিজির এখানে ওখানে সারা রাস্তা একা হেঁটেছি, একা হেঁটে রেফার দেখেছি ওয়ার্ডে। ভয় পেয়েছি কুকুরকে আর মাতালকে, মানুষকে তো ভয় পাইনি। এ কোন পৃথিবীতে এলাম, এ কোন ওয়েস্ট বেঙ্গল? জন্যই তো আজকে আরজিকরের এই অবস্থা হয়েছে। দৌড়ে পালাতে হয়েছিল তাকে, তার নামে অন্তত 100টা করাপশনের চার্জ জমা পড়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে এখানে অবধি। তার দুবার ট্রান্সফার হয়েছে, বুঝে দেখুন, রাতের অন্ধকারে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফারটার ক্যান্সেল হয়েছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এত বছরের স্বাস্থ্য দপ্তরে এই জিনিস হয়নি। যাকে আমরা এটা তো বুঝে গেলাম যে প্রিন্সিপাল তিনি বেশ দাপট আছে তার, না হলে এরকম চট জলদি তিনি কোথাও গিয়ে ট্রান্সফার তারপর আবার সেগুলো বাতিল হয়ে যায়, তিনি নিজের জায়গায় বহাল তবিয়তে থেকে যান এবং এই প্রশ্নগুলো হয়তো তুলতে পারেন। যদিও ঠিক প্রশ্ন তো তুলেছেন শিল্পা দেবী যে কোথায় প্রমাণ, কোথায় আছে, কোনো ভিডিও আছে? ভিডিও নেই। সুতরাং ভিডিওটাই যদি একমাত্র প্রামাণ্য জিনিস হয় তাহলে তিনি বলেননি। আর যদি সেটা না হয়, যদি এতগুলো ছাত্র ছাত্রী এবং ওই তিলোত্তমার বাবা মা যেটা বলেছেন সেগুলো, তাদের সব বক্তব্যগুলো যদি জুড়ি, তাহলে কোথাও গিয়ে হয়তো বলেছেন, তাই হয়তো দাঁড়ায়। কে ঠিক বলেছেন, তিনি আদৌ ওই প্রশ্নটা করেছেন কি করেননি, এই কথা বলেছেন কি বলেননি, পড়ুয়ারা যা বলছেন ঠিক বলছেন কি না, এ সমস্ত নিয়ে জটিলতা বাড়িয়ে তো লাভ নেই। তিনি দাপুটে লোক, এটা কিন্তু বাস্তব। আর একটা জিনিস বাস্তব আছে, এই যে প্রশ্নগুলো চারপাশ থেকে উঠছে না, নিরাপত্তা দেওয়া, কেন কে কোথায়, দেখুন
এই ছাত্রছাত্রীদের বক্তব্যগুলো শুনলেন, আর এর বাইরে ভিডিও নেই, সোশ্যাল মিডিয়ায় অসংখ্য পোস্ট আছে, সবাই চিকিৎসক, তাদের বক্তব্যগুলো একটু পড়ে দেখবেন। পড়ে দেখলে বোঝা যাবে যে চিকিৎসকরা কি অমানবিক পরিস্থিতির মধ্যে কাজ করেন। মানুষ তো তারা, আপনার আমার ঘরের ছেলে মেয়ে, আমাদের বাঁচান তারা, তার বদলে তারা কি পান? না বাথরুম ঠিক মতো আছে, না রেস্ট নেওয়ার মোটামুটি ঠিকঠাক ব্যবস্থা আছে, যেখানে খুশি যখন খুশি যে কেউ ঢুকে পড়তে পারে, রাত্রিবেলার দরজায় টোকা মারতে পারে, মাতাল ঢুকে পড়তে পারে। এই সবগুলোর থেকে দুজনের কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, জানেন তো, এই পরিবেশ পরিস্থিতি বদলানোর দায়িত্ব ছিল দু দলের। এক অফকোর্স প্রিন্সিপালের, তার এই বক্তব্যগুলো তিনি আদৌ রেখেছেন কি রাখেননি সেটা তো পরের কথা, কিন্তু নিজের দায়িত্ব যে ঠিকমতো পালন করেননি সেটা তো পরিষ্কার, নাহলে এই অভিযোগগুলো উঠতো না। এই অভিযোগগুলো কিন্তু বাস্তব, আমরা খোঁজ নিয়ে দেখেছি। ওখানকার পরিবেশ পরিস্থিতি অসহনীয়। আর দ্বিতীয়টা পুলিশের, এগুলো নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। কেউ যাতে ইচ্ছে মতো ঢুকে পড়তে না পারেন, রাত দুপুরে এখানে ওখানে ঘুরে বেড়াতে না পারেন, সেটা তো পুলিশের দেখার কথা। অথচ আমরা কত রেগুলার বেসিসে শুনতে পেয়েছি যে মাতাল ঢুকে পড়েছে জুনিয়র ডাক্তারের ঘরে, মহিলা ডাক্তার। এমনকি এই যাকে ধরা হয়েছে, এই সঞ্জয় রায়, তিনি তো আবার সিভিক পুলিশ, যাই হোক, তিনিও নাকি কিছুদিন মাস তিনেক আগে একবার এরকম একজনের ঘরে ঢুকে পড়েছিলেন, কোনো মহিলার ঘরে, মদ্যপ অবস্থাতেই ঢুকেছিলেন। মানে এই বিষয়গুলো এখানে রেগুলার হয়। এগুলোর থেকে তো পুলিশকে কোথাও গিয়ে একটু মানে নিরাপত্তা দেওয়ার দরকার আর কি। এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটা যে পারেনি সেটা তো পরিষ্কার বুঝতেই পারছি। তিলোত্তমা তার জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছেন। কিন্তু পুলিশ আমাদের অবাক করে দিয়েছে। নিরাপত্তা দেয়নি বা দিতে পারেনি এই বিতর্কের জন্য অবাক করেনি, অবাক করে দিয়েছে ধর্ষণ এবং খুনে অভিযুক্তকে ধরতে বিন্দুমাত্র সময় না নিয়ে। ঘটনা ঘটার 24 ঘন্টা পার হতে না হতেই এই অভিযুক্ত সঞ্জয় রায়, সিভিক পুলিশ, তাকে গ্রেফতার করে ফেলেছে। অর্থাৎ সঞ্জয়কে শেখ শাহজাহানের মতো দীর্ঘদিন পালিয়ে বেড়াতে দেয়নি, বা কুলতলির সাদ্দামের মতো পুলিশের হাত ছাড়িয়ে সে পালাতে পারেনি, বা সোনারপুরের জামাল সর্দারের মতো গা ঢাকা দিতে পারেনি। সঞ্জয়কে পুলিশ ওই বলতে গেলে রাত গড়ানোর আগেই গ্রেপ্তার করে ফেলেছে। এটা কিন্তু আমাদের ভরসা অনেকটা বাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করুন, প্রচুর ভরসা পাচ্ছি। দেখুন, পুলিশ যখন সঞ্জয়কে গ্রেফতার করেছে তখন নিশ্চয়ই তথ্য প্রমাণের ভিত্তিতেই গ্রেফতার করেছে। এবার সেই তথ্য প্রমাণগুলো কামদুনি কাণ্ডের মতো হয়ে যাবে কিনা, মানে যে তথ্য প্রমাণের ভিত্তিতে কামদুনির ওই ধর্ষণ আর খুনে অভিযুক্তদের নিম্ন আদালত সাজা দিলেও মানে সেই তথ্য প্রমাণগুলো হাইকোর্টে যেতে না যেতেই দুর্বল হয়ে যাবে কি না, মানে কামধুনি কাণ্ডের মতো কামধুনির অভিযুক্তদের অনেকের মতো সঞ্জয় ভবিষ্যতে খালাস টালাস পেয়ে যাবেন কিনা সেটা তো বলতে পারবো না। দেখুন, ওটা তো আইন আদালতের ব্যাপার আর পুলিশের ব্যাপার, তারা কীরকমভাবে তথ্য প্রমাণগুলো সাজাবে। এখন অবধি তো যা শুনেছি তাতে ওই সিসিটিভি ফুটেজ এবং তাতে দেখা গেছে ঢুকেছিল এবং ওখান থেকে বেরিয়ে এসেছিল। যদিও পুলিশ প্রথমে বলেছিল তার চতুষ্পার্শ্বে কাছাকাছির মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো ছিল না, কিন্তু যেখান থেকে হোক আশেপাশে ওই চেস্ট ডিপার্টমেন্টের ওখানে ছিল, সেখান থেকে হয়তো দেখা গেছে যেতে এবং আসতে মাঝে 40 মিনিটের মতো একটা ব্যবধান। এবং দ্বিতীয়ত একটা ব্লুটুথের ছেঁড়া অংশ, যে ব্লুটুথেরটা নাকি ওই গলায় ছিল ওই সঞ্জয় রায়ের, যখন সে যাচ্ছিল, ফেরার সময় আর ছিল না। এই দুটো প্রমাণ, এর বাইরে নিশ্চয়ই পুলিশের কাছে অনেক প্রমাণ আছে, সেগুলো আমরা আশা করব পুলিশ যথা সময়ে যথা জায়গায় সেগুলো পেশ করবে। তবে যখন পুলিশ এত চট জলদি একদম নির্দিষ্ট লোককে ধরে ফেলেছে, তখন আমরা ধরে নিচ্ছি প্রমাণগুলো খুব শক্তপোক্ত। এক্ষেত্রে অন্তত কামধুনি কাণ্ডের মতো হবে না। পৈশাচিক কাণ্ড ঘটিয়েছে যেটা তাদের সভ্য সমাজে থাকতে পারে না। এখানকার এইরকম কেসে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ রেকর্ড টাইমে ইনভেস্টিগেশন শেষ করে, সেটার প্রমাণ হচ্ছে কামধুনি। তো আমরা তো আর ইউপির মতন পারবো না যে হাতে লকআপ দিয়ে এনকাউন্টার করে মেরে দিতে, সেটা সভ্য সমাজে সেটা হয় না।
কোর্টের সামনে প্রডিউস করবে এবং কঠোর শাস্তি হবে, এটা আমি আশা রাখি। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। ফিরহাদ হাকিম একটু চটজলদি রিয়াকশন দিয়েছেন, ফলে তিনি যেটা বলেছেন সেটা যে বেলা গড়াতেই কতটা ধাক্কা খাবে তখনও তিনি জানতেন না। কেন ধাক্কা খাবে ক্রমশ প্রকাশ্য, আপনাদের শোনাবো, সবটা বোঝাবো আপনাদের। কিন্তু যেটা বললেন সেটার থেকে তো কতগুলো জিনিস একটু বলে নিই আপনাদের। দেখুন, সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে তিনি চান যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত শেষ হবে। ওই নিগৃহীতা তিলোত্তমার বাবা মাকেও তিনি সেটাই বলেছেন, কড়া শাস্তি হবে তিনি আশা করেন, এবং যত দ্রুত সম্ভব তিনি অভিযুক্তকে ধরার ব্যবস্থা করবেন, এটা তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। পুলিশ তার হয়ে সেই কথা রেখেছে, অভিযুক্তকে ধরে ফেলেছে। মুখ্যমন্ত্রী তিনি তার চরম শাস্তি প্রয়োজনে, অভিযুক্তের চরম শাস্তির ব্যবস্থা হওয়ার কথা মানে তিনি মনে করেছেন এটাই হওয়া উচিত আর কি। ফিরহাদ হাকিমও আজ কামধুনি কাণ্ডের কথা উল্লেখ করেছেন, বলেছেন কামধুনি কাণ্ডেই বোঝা গেছে এই সমস্ত বিষয়ে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশের ব্যাপারে রাজ্য কতটা দক্ষ। কিন্তু একটা পার্ট তিনি হয় ভুলে গেছেন অথবা আজকে এখানে বলাটার খুব একটা জরুরি বলে মনে করেননি। শেষ পর্যন্ত যে এই কামধুনি কাণ্ডে ফাঁসি সাজাপ্রাপ্ত দুজনের যাবজ্জীবন হয়ে গেছে, সাজা কমে, আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 3 জনকে বেকসুর খালাস দিতে বাধ্য হয়েছে হাইকোর্ট, এবং এর পুরোটার জন্য এই সাজা কমে যাওয়া বা বেকসুর খালাস হওয়া সব কিছুর জন্য দুর্বল তথ্য প্রমাণ পেশ করা যেটা পুলিশ করেছে সেটাই দায়ী। এটা কিন্তু ফিরহাদ হাকিম এড়িয়ে গেছেন। ওই বললাম এড়িয়ে গেছেন না, ভুলে গেছেন অথবা জানতেন না, কিছু একটা হবে হয়তো। তারপরেও বলছি আমরা আশাবাদী, ভীষণ রকম আশাবাদী যে তিলোত্তমার এই মর্মান্তিক পরিণতির জন্য যে বা যারা দায়ী তাদের পরিণতি এই কামদুনির সাজাপ্রাপ্তদের মতো হবে না। আমাদের প্রশাসন, আমাদের পুলিশ তিলোত্তমার ধর্ষণ আর খুনে অভিযুক্ত বা অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে পারবে। আমাদের বিশ্বাস, আমাদের এই ভরসাটা কার জন্য পোক্ত হয়ে গেছে জানেন? কারণ কলকাতা পুলিশ কমিশনার মিহির গোয়েল বলেছেন তো যে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই তদন্তটা করছেন, তদন্তের কোনো দিক তারা ছাড়ছেন না, মানে একটা ফুল প্রুফ ব্যবস্থার দিকে এগোচ্ছে পুলিশ। আর একটা কথা যেটা আপনারা আমার মুখ থেকে কথা কেড়ে নিয়েও হয়তো বলে ফেলতে পারেন, হ্যাঁ তাই চটজলদি বলেই ফেলি, পুলিশ তো একজনকে গ্রেফতার করেছে, তাহলে আমি কেন ভাবছি ওই বললাম একাধিক লোকের কথা, যে বা যারা মানে তো একাধিক লোক, এই সম্ভাবনার কথা কেন বলছি? তার কারণও তো পুলিশ কমিশনার তিনি তো বলেছেন যে সঞ্জয় একা ছিল নাকি তার আরও সঙ্গী সাথী ছিল, এই সমস্ত কিছু তারা খতিয়ে দেখছেন। মানে তিনি উড়িয়ে দেননি যে আরও কেউ থাকতে পারে, শুধু একাই সঞ্জয় ছিল নির্দিষ্ট করে তিনি এটা বলেননি। ফলে আমরা ধরে নিতে পারি এই সম্ভাবনাটা এখনও জীবিত। তাই আপাতত আমরা এই বিষয়টাকে মাথায় রাখছি, কারণ রাতারাতি সঞ্জয়কে ধরলেও আরও কারো যে এইখানে যুক্ত থাকার সম্ভাবনা আছে, পুলিশ নিজেই সেই রাস্তাটা খুলে রাখছে। আমাদের বলেছেন আপনারা একটু চলে আসতে পারবেন, আপনার মেয়ে অসুস্থ। সে রেস্টের জন্য গেছিল, তাতেও যদি সেটাতে বলা হয় একা কেন কোথায় গিয়ে বসে আছে, সেটা তো একদমই সমর্থন করার মতো কথা না। যখন গাড়িতে তখন বলছে আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। প্রথমে অসুস্থতা, তারপর আত্মহত্যা, শুরু থেকেই নানা ব্যাখ্যা ছড়াচ্ছিল। আসলে ছড়ানোর চেষ্টা হচ্ছিল। শহর তিলোত্তমার বুকে সরকারি হাসপাতালে ডিউটি চলাকালীন অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হলো জলজান্ত এক তিলোত্তমার দেহ। তারপর শুক্রবার সকাল থেকে সন্ধে ধর্ষণ ও খুনের যাবতীয় ইঙ্গিত থাকলেও একদিকে হাসপাতাল, অন্যদিকে প্রশাসনের তরফে রহস্য মৃত্যুটুকুও শিকারের অনীহা দেখা গেল কেন? যদিও চিকিৎসক থেকে চিকিৎসক পড়ুয়া শুরু থেকেই ধর্ষণ ও খুনের অভিযোগে সরব, সন্ধ্যেতেই TV9 বাংলার হাতে চলে এসেছিল ইন্টারনাল রিপোর্ট, যেখানে ম্যাজিস্ট্রেটের কাছে কয়েকজন প্রত্যক্ষদর্শী বা সাক্ষীর বয়ান ছিল, যে বয়ানে স্পষ্ট হয়ে যায় এটা ভয়ঙ্কর ও নির্মম এক হত্যা।
ধর্ষণ ও খুনের কথা স্বীকার করেছে পুলিশ। 24 ঘন্টার মধ্যে একজনকে ধরাও হয়েছে। কিন্তু কি হয়েছিল সেই রাতে? সূত্রের দাবি, বৃহস্পতিবার রাতে ডিউটিতে ছিলেন ওই চিকিৎসক পড়ুয়া তিলোত্তমা। চিকিৎসক ও তার সহকর্মীরা বাইরে থেকে খাবার আনান। রাত 12:30 নাগাদ ফুড ডেলিভারি সংস্থা খাবার দিয়ে যায়। সেমিনার হলে 5 জন একসঙ্গে খাওয়া দাওয়া সারেন। খাওয়ার পর বাকিরা চলে যান। এরপর তিলোত্তমা নাকি মোবাইলে নীরজ চোপড়ার জ্যাভলিন ছোড়া দেখেন। পুলিশ সূত্রে খবর, সেমিনার রুমে এসি থাকায় সেখানেই তিনি ঘুমিয়ে পড়েছিলেন। লাল কম্বল জড়িয়ে ঘুমোচ্ছিলেন তিলোত্তমা। তারপরেই সেমিনার রুমে প্রবেশ করে অভিযুক্ত। পুলিশের প্রাথমিক তদন্তে দাবি এটাই। আর এখানেই প্রশ্ন, একজনই কি ঢুকেছিল সেই সময়? 25 বছরের প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে কাউকে একজন শিখণ্ডী করা হয়, মূল যে অভিযুক্ত, মূল যে দোষী তাকে আড়াল করা হয়। তাকে যেভাবেই হোক তার উপরে আরো প্রভাবশালী লোকের হাত থাকার জন্য তাকে আড়াল করার চেষ্টা হয়। সত্যভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, যে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব। কেনই প্রশ্ন? সূত্রের খবর, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তিলোত্তমার দেহে 10 ধরনের আঘাতের চিহ্ন রয়েছে। নির্যাতিতার 2 চোখ দিয়ে রক্তক্ষরণ, মুখে রক্ত ও নখের দাগ, যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ, বাঁ পায়ে পেটে আঘাতের চিহ্ন, বাঁ পায়ের গোড়ালিতে আঘাত, ঘাড়ে ক্ষতের দাগ, ডান হাতের অঙ্গুরীয়তে আঘাত। বিভৎস, পাশবিক। সূত্রের খবর, টানা ডিউটির কারণে ক্লান্তিতে গভীর ঘুমিয়েছিলেন তিলোত্তমা। ঘুমন্ত অবস্থাতেই তাকে ধর্ষণ করে নাকি খুন করা হয়। আপাতত তো এটাই মনে করছে পুলিশ। সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তার কাছাকাছি এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, রাত 3টের পর ধর্ষণের ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 4টে নাগাদ বিল্ডিংয়ে ঢুকছে সঞ্জয়, 4:30 নাগাদ সে বিল্ডিং ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সকালে হাসপাতালে এক রোগীর অবস্থার অবনতি হলে সকাল 9টা নাগাদ তিলোত্তমার খোঁজ শুরু করেন তার সহকর্মীরা। সেমিনার রুমে অর্ধনগ্ন অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পাশে পড়েছিল ওই লাল কম্বল, মোবাইল, ল্যাপটপ এবং একটি ব্লুটুথ হেডফোন। এই হেডফোনের সূত্রেই নাকি অভিযুক্তকে ধরা হয়েছে। নীল রঙের ম্যাট্রেসের ওপরে পড়েছিল তিলোত্তমার দেহ। দেহের ওপরের অংশে গোলাপি রঙের কুর্তি ছিল, পরনে জিন্স। অন্তর্বাসটা মৃতদেহের বাঁদিকে পড়েছিল। দেহের পাশ থেকে ভাঙা ক্লিপ, চশমার টাটি উদ্ধার হয়েছে। ম্যাট্রেসের মৃতের প্রচুর চুল পাওয়া গেছে। ম্যাট্রেসে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্তের দাগ। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। দেহ চিত অবস্থায় ছিল, শোয়ান অবস্থায় ছিল। গালে বা গলায় কিছুটা, আর কিছুটা ঠোঁটে মার্ক দেখা গেছে। যে ইনজুরি, যেগুলো প্রত্যেকটা ইনজুরি যদি মনে করুন এমন প্যাটার্ন হয়েছে, একজন লোক একরকম করলো, আবার সেই আবার আর এক রকম করলো, এইটা সাধারণত হয় না। সে মানে রেয়ার আর কি। যদি হয় তো কয়েকজনদের, বেশিরভাগ ক্ষেত্রেই মোর দ্যান ওয়ান সেট অফ ইনজুরি indicate that more than one assailant. একজনের পক্ষে একটা এটা করলো আবার ওটা করলো, এইটা সাধারণত হয় না। কারণ সিভিক পুলিশ একজনের পক্ষে কোনো দিন একটা বাইরের সেটা সম্ভব নয়। একা নাকি অনেকজন, নাকি একাই 100? অনেকটা ওই নেপোলিয়ান বোনাপার্টের মতো বীর পুরুষ। নেপোলিয়ান স্বপ্ন দেখতেন গ্রিক সম্রাট আলেকজান্ডারের মতোই তিনিও বিশ্বজয়ী হবে। মানে তাকে আমরা ধরে নিয়েছিলাম যে কেউ এখন বিশ্বজয়ীর কথা বলতেই নেপোলিয়ানের কথা বলা হয়, অর্থাৎ একটা এক্সেপশনাল, একাই 100। এই ফরেন্সিক এক্সপার্ট বলছেন ময়নাতদন্তের রিপোর্ট দেখে তার মনে হচ্ছে যেভাবে আর.জি. কর হাসপাতালের সেমিনার হলে একাধিক ধরনের আঘাতের চিহ্ন, একাধিক ধরনের অত্যাচারের চিহ্ন রয়েছে এই তিলোত্তমার ওপর, সেটা যদি কেউ একজন করে থাকে তাহলে সে হয় একাই 100 অর্থাৎ নেপোলিয়ানের মতো বীর, অথবা একাধিক লোক। একাধিক লোকের সম্ভাবনাটাই সব থেকে বেশি সন্দেহ করছেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ অজয় গুপ্ত। ফলে বুঝতে পারছেন তো এই ঘটনায় আরও অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এক্ষেত্রে তার আগের অভিজ্ঞতা অনুযায়ী তিনি যে নির্ভুল ছিলেন, মানে যে ধরনগুলোর পরিপ্রেক্ষিতে যে সমস্ত বিচারগুলো বিচার করে তিনি এই কথাটা বলছেন, সেটার সপক্ষে তিনি সেই সার্জেন্ট বাপি সেনের হত্যাকাণ্ডের কথাটা উল্লেখ করেছেন। সেখানেও কিন্তু তিনি ওই আঘাতের ধরন, তিনি নিজে ময়নাতদন্ত করেননি, কিন্তু তিনি এই ময়নাতদন্তের রিপোর্ট দেখে তিনি কিন্তু উল্লেখ করে দিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে যে এখানে কিন্তু একাধিক লোক যুক্ত রয়েছে। সেটাই আলটিমেটলি দেখা গেছিল। আর রাজ্যের প্রবীণ মন্ত্রী
শোভনদেব চট্টোপাধ্যায় তো বললেন তারও সন্দেহ। এরকম ঘটনাটা একজন একার পক্ষে ঘটানো কার্যত অসম্ভব। দেখুন, এত অভিজ্ঞ মানুষজন যখন সন্দেহটা প্রকাশ করছেন, তখন আমরা সাংবাদিকরা এখনই কি করে বেনিফিট অফ ডাউট দিয়ে দিই বলুন তো? ফলে এত প্রশ্নগুলো যে করছি না, সেই জন্যে সেগুলো এর থেকে উঠে আসছে। পুলিশের যাবতীয় তৎপরতার কথা মাথায় রেখেও বলছি, সব কিছুর মধ্যে আরও কয়েকটা প্রশ্ন তো ওঠে। প্রশ্ন নম্বর 1, প্রমাণ হিসেবে এখন পর্যন্ত একটা ছেঁড়া ব্লুটুথকে হাতিয়ার করছে পুলিশ। যে ছেঁড়া ব্লুটুথটা ওই তিলোত্তমার পাশে ওই সেমিনার হলে পড়েছিল। ক্যামেরার যে ছবি, সেখানে নাকি দেখা গেছে যে অভিযুক্ত সঞ্জয় রায় যখন ওই সেমিনার হলের দিকে যাচ্ছেন তখন ওই ব্লুটুথ ছিল, কিন্তু যখন বেরিয়ে আসছেন তখন নেই। ধরে নিচ্ছি এই ব্লুটুথ খুব শক্তপোক্ত প্রমাণ, তাই তো? শোনা যাচ্ছে তদন্তে নাকি সব স্বীকার করে নিয়েছে সঞ্জয় রায়, মানে ধরা পড়তে না পড়তেই সঞ্জয় সব উগরে দিয়েছে বলে শুনছি। আচ্ছা, পরবর্তীকালে আদালতে গেলে সঞ্জয় আবার বয়ান বদলে ফেলবে না তো? মানে তখন যদি সঞ্জয়ের উকিল আদালতে অন্যরকম কোনো কিছু দাবি করে, সেটা ভুল প্রমাণ করার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ নিশ্চয়ই পুলিশের হাতে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। প্রশ্ন নম্বর 3, এই যে সঞ্জয়, সে কে বলুন তো? এই তৃতীয় প্রশ্নের উত্তর দিতে আর তার সঙ্গে আরও একটা বিষয়ের কথা বলতে হবে আপনাদের। জানেন তো যে এই সঞ্জয় রায় কে বা কেন, বা তাকে বাঁচানোর জন্যই কিনে হোক বা যে কোনো কারণেই হোক, সকাল থেকে কেন একটা আত্মহত্যার তত্ত্ব উঠে এলো? এবং ওই যেটা আগে বলছিলাম যে কোথাও গিয়ে এরকম একজন রক্তাক্ত, শুনলেন তো ফরেন্সিক বিশেষজ্ঞদের বক্তব্য, অর্ধনগ্ন অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেছিল, এত আঘাতের চিহ্ন, অথচ কোথার থেকে একটা রটিয়ে দেওয়ার চেষ্টা হলো। তার বাবা মাকে বলা হলো মাইনর, কিছু এক্সটার্নাল ইনজুরি নেই। এই সবগুলোর মধ্যে যে ধোঁয়াশা রয়েছে, তার মধ্যে থেকে ওই সব থেকে বড় প্রশ্ন তো ওটাই, কেউ কি কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছিল? যদি সেটাই সঞ্জয় রায় হয়ে থাকে, তাহলে কেন? এইগুলো বোঝাতে গেলে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই না। লজ্জা, ঘেন্না, ভয়, আমরা সচরাচর বলি 3 থাকতে নয়, কিন্তু এখন যা দেখা যাচ্ছে, অন্তত এই ঘটনাটা, এটা তো আমাদের একই সঙ্গে লজ্জা, ঘেন্না এবং ভয়ের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ফলে এই ঘটনার কিনারা, সেটা কবে হবে, মানে চূড়ান্ত কিনারা, একজন ধরা পড়ে গেছে। গোটা ব্যাপারটা একটু ফাস্ট ট্র্যাকে হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে না? চট জলদি ধরা পড়ে গেল, চট জলদি সমস্তটা সে স্বীকার করে নিল এবং বলেও দিল সে একাই রয়েছে। মানে এগুলোই যদি হয়ে থাকে তাহলে তো ভালোই, মানে যারা যে এই গোটা ব্যাপারটার সঙ্গে দায়ী ধরা পড়ে গেছে, অ্যাটলিস্ট কিনারা হয়ে গেল আর কি। এই কিনারা শব্দটাই উর্দু, জানেন তো, তার মানে হচ্ছে উপকূল। আবার অপরাধের নিষ্পত্তিতেও তো কিনারা শব্দটা ব্যবহার করা হয়। আরজি করে এই ধর্ষণ আর খুনের ঘটনার 24 ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। একে কি কিনারা বলা যায়? এখনই যদি বলা যায় তাহলে কিনারা শব্দের কোন মানেটা ধরবো? মানে অপরাধের নিষ্পত্তি করে ফেললো কলকাতা পুলিশ, নাকি ঝড়ের মুখে পড়া কোনো নৌকাকে কিনারায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে তারা? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সঞ্জয় রায়কে জালে তো তোলা হলো, ব্লুটুথের প্রমাণে সেটা আরও পোক্ত হলো, ধরে নিলাম। এত কঠিন কাজ, এত দ্রুত, ওই বললাম না, একটা ফাস্ট ট্র্যাকে হয়ে গেল গোটা ব্যাপারটা। সঞ্জয় রায় সঙ্গে সঙ্গে স্বীকার করে নিল মদ খেয়ে ঢুকেছিল, মদ খেয়ে বেরিয়ে এসে মদ খেয়েছে, তার আগে একাই খুন করেছে, সবটা সে একা করেছে। এত উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, তার মানে হচ্ছে কোথাও গিয়ে ব্যাপারটার কিনারাটা খুব দ্রুত করে ফেলার চেষ্টা হচ্ছে। এটা আমাদের বোঝানোর চেষ্টা আর কি। আমরাও এটা বিশ্বাস করে নিচ্ছি, ওই বলে না প্রাইমা ফেসি, বিশ্বাস করে নিচ্ছি। দেখুন, তার সঙ্গে সঙ্গে তো কয়েকটা জিনিসও আমাদের নজরে এসছে, এগুলো তো নজর রাখতে হয়।
এই গোটা ঘটনাটার উচ্চ পর্যায়ের একটা মানে একটা বিশেষভাবে পুরো ব্যাপারটা নিষ্পত্তি করার জন্য, কিনারা করার জন্য একটা সিট গঠন করা হচ্ছে, স্পেশাল ইনভেস্টিগেটিং টিম। এবার দেখুন এই সিট শব্দটারও তো দুটো মানে রয়েছে। সিট স্পেশাল ইনভেস্টিগেটিং বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সেটার সংক্ষেপ হতে পারে। আবার সিট মানে আসন, সেটা লোকসভার আসন হতে পারে, লোকসভার সিট, বা বিধানসভার সিট হতে পারে। এবার শব্দ দুটোর মিল দেখেই মনে এরকম প্রশ্নটা স্পার্ক দিয়ে উঠলো আর কি। সামনে তো কয়টা বিধানসভার সিটে উপনির্বাচন হবে, সেই সিটগুলোকে বাঁচাতেই সিট গঠন করা হলো না তো, সেপ্টেম্বরেই ভোট। আবার দেখুন কাণ্ড, 24 ঘন্টার মধ্যে পুলিশ এমন রহস্যের সমাধান করে ফেললো, কিন্তু একটা সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ কমিশনার কীরকম বারবার থমকালেন। বারবার প্রশ্ন করা হলো, বারবার তিনি সরাসরি উত্তর দিলেন না। প্রশ্নটা কতটা সহজ সেটা কিন্তু আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রশ্নটা হচ্ছে যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে সে কি সিভিক ভলেন্টিয়ার, সিভিক পুলিশ? এই প্রশ্নটার মধ্যে কি এমন হাঁপাবড়ি রয়েছে বলুন তো, যে পুলিশ কমিশনার বারবার উত্তরটা এড়িয়ে গেলেন? সোজা কোনো হয় হ্যাঁ বলে দিতে পারতেন বা না, কিন্তু না, রেগেও গেলেন। কথায় বলে না, তরোয়ালের থেকেও একটা ছোট্ট কাঁটা বেশি বিঁধতে পারে যদি তা পায়ের তলায় পড়ে, তখন নিজেদের দেহের ভাড়েই ওই কাঁটাতে পা বিঁধে যায়। সঞ্জয় যদি সেই কাঁটা হয় তাহলে তো প্রশ্ন হচ্ছে দেহটা কার ভাড়ে সেটা পায়ের ভেতর ঢুকলো, আর ভার হিসেবে যেটাকে ধরা হচ্ছে সেটা কি পাপের ভার? He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল, ঠিক আছে। We are looking into this. We are trying to figure out. এটা we are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি, এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. Person has been arrested. ওর অ্যাক্টিভিটি ব্যাপারে যে কিছু আছে সেটা আমরা এখন we will try and figure out what exactly have been activity. একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, সে ধর্ষক। একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। সে তো খুন করেছে। যে ধর্ষণ করেছে সে পুলিশ না ডাক্তার না আর্কিটেক্ট না শ্রমিক না কৃষক, এই দেখে তো লাভ নেই, সে আগে ধর্ষক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন অপরাধীর কোনো পরিচয় হয় না। এবার সিসি ক্যামেরা যদি দেখা যায় এবং পারিপার্শ্বিক প্রমাণ যদি থাকে তাহলে 7 দিনের মধ্যে বিচার শেষ করা উচিত। অর্থাৎ ফাস্ট ট্র্যাকে পুলিশ তাদের কাজটা করে দিয়েছে, প্রশাসন সরকার তার কাজটা করে ফেলেছে, এবার বিচার শেষ হওয়ার পালা। তার থেকেও বড় কথা কি জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, তিনি ধর্ষণে অভিযুক্তদের বললেন ক্রিমিনাল। আচ্ছা, সঞ্জয় ক্রিমিনাল নাকি ক্রাইম সাসপেক্ট? ধরে নিলাম আপাতত তাকে ক্রিমিনাল, যাকে এত বড় ক্রাইমের জন্য পুলিশ ধরেছে সে তো ক্রিমিনালই হবে। না, পুলিশ কমিশন না বললেও আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু আমাদের প্রশ্ন ছিল সঞ্জয় কি সিভিক? প্রশ্নটা তো সহজ, উত্তর সেটাও তো সোজা, হ্যাঁ বা না। কিন্তু পুলিশ কমিশনের উত্তরটা এড়িয়ে গেলেন কেন? সিভিক ভলেন্টিয়ার পুলিশের মূল বাহিনীর অংশ নয়, এই রাজ্য সরকারের কর্মসংস্থান নীতির একটা পরিণতি, যা মামলা মোকদ্দমার পর টিকে রয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের কুকীর্তির দায় বাহিনীর প্রধানের ঘাড়ে পড়ে না। তাহলে কলকাতা পুলিশের কমিশনার, ওই আমরা যেরকম সিএসসির ইলেকট্রিক বিল দেখলে চমকে উঠি, সেই রকম এই প্রশ্নটা শুনে শিউরে উঠলেন কেন? তাকে দেখে বহু পুরনো একটা কথা মনে পড়ে গেল, জানেন তো। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার প্রসূন মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল
তদন্ত ছাড়া তিনি কি করে বলে দিচ্ছেন রিজওয়ানুর রহমান আত্মহত্যা করেছেন? তখনও কিন্তু প্রসূন মুখোপাধ্যায় শিউরে উঠেছিলেন। আর সিভিক প্রশ্নটাকে ইলেকট্রিকের খোলা তারের মতোই সন্তর্পণে এড়িয়ে গেলেন বর্তমান পুলিশ কমিশনার। ঠিক আছে, তার যখন এতই অস্বস্তি, আমরা যেটা জেনেছি সেটাই বলে দিই। সঞ্জয়ের বাড়ি ভবানীপুরে, তার মা বলেছেন তিনি পুলিশে কাজ করেন। প্রতিবেশীরা বলেছেন গুণধর ছেলে, কীর্তিমান, 5 বার বিয়ে করেছেন এবং এলাকার সব মহিলাদের বিভিন্ন সময় ডিস্টার্ব করেছেন। মোবাইলে নাকি ওই পর্নোগ্রাফিক ভিডিও টিডিওতে একদম ভর্তি থাকে আর কি। উপস্থিত বিপত্নী 2019-এ সিভিক ভলেন্টিয়ারের চাকরি পায় এবং এতটাই প্রভাবশালী, একদিনও ডিউটি না করে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে চলে যায়। পুলিশ না হয়েও পুলিশ ব্যারাকে থাকতো, সে আর বাহিনীর মহিলা কর্মীদের রাতে ফোন করে উত্ত্যক্ত করত। এগুলো সব আবার পুলিশ সূত্রের খবর। মানে লোকে তার এই বিভিন্ন কীর্তির বিষয়গুলো জানতো, পুলিশও হয়তো জানতো, কেউ কিছু করেনি। এবার ধরা পড়ার পর নিজের দোষ স্বীকার করেনি, সে নাকি নিজেই নিজেকে ফাঁসি দেওয়ার কথা বলেছে। সে তো যা হবার হবে, বিচারা হবে, কিন্তু প্রভাবশালীটা এই লেভেলের কি করে হলো বলুন তো? একদিনও ডিউটি না করে সে পুলিশ ওয়েলফেয়ার কমিটিতে চলে গেল। আর তারপর হাসপাতালের যত্র তত্র যেখানে সেখানে যখন খুশি ঢুকে পড়ার এরকম লাইসেন্স পেয়ে গেল। এই সঞ্জয়ের মাথার ওপর কার হাত? শাসক দলের কোনো নেতার? এটাও তো প্রশ্ন। বিরোধী দলের নেতার তালুর তলায় যদি সে থাকতো তাহলে সিপি ডেফিনেটলি ঢোক গিলতেন। এটা মোটামুটি অনুমান করেই বলছি, অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সঞ্জয়ের মাথায় কি শাসক দলের কোনো নেতার হাত ছিল? এই প্রশ্নটা কিন্তু আসবে। মহাভারতে সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের ধারাভাষ্যকর। এই সঞ্জয় ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র তো পুত্র স্নেহে অন্ধ ছিলেন। এ কেমন ধৃতরাষ্ট্র বলুন তো, যিনি সঞ্জয়ের স্নেহে অন্ধ? এমনই অন্ধ যে ধর্ষণ করে খুন, এই রকম রক্তাক্ত চেহারা, এরকম অর্ধনগ্ন অবস্থায় পাওয়া যাওয়া একজনকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। নির্যাতিতার বাবাকে যে মিথ্যার বড়ি গেলানোর চেষ্টা হয়েছিল সেটা তো তিনি বলেছেন। তাকে বলা হয়েছিল তার মেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু এসে হাসপাতালে বাকিদের সাথে কথা বলার পর তিনি সেটা মানতে পারেননি। তবে আমার কি মনে হয় জানেন, কাঁটাটা উপড়ানো গেছে। মানে সঞ্জয়কে ডিকোড করে আর কোনো ধৃতরাষ্ট্রের খোঁজ পাওয়ার সম্ভাবনা নেই। না হলে সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার বলতেন না কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করলেও তাদের আপত্তি নেই, কিংবা নির্যাতিতার বাড়িতে গিয়ে তৃণমূলের প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বা সাংসদ সৌগত রায়ও বলে আসতেন না পরিবার সিবিআই তদন্ত চাইলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই। খেয়াল করে দেখুন, সাম্প্রতিককালে এটাই বোধহয় একমাত্র কেস যেখানে রাজ্য সরকার থেকে পুলিশ সবাই আগ বাড়িয়ে সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার কথা বলছে এবং তাতে তাদের কারোর কোনো আপত্তি নেই সেটাও বলে দিচ্ছে। মানে অন্তত এটা তারা নিশ্চিত, সিবিআই তদন্তে যদি যায় তাতে তাদের অস্বস্তি কমবে, বই বাড়বে না। আপনার ছেলে কি কাজ করতো? আমার ছেলে পুলিশের কাজ করতো। আপনার ছেলে পুলিশের কাজ করতো? এইটুকু সবাই শুনেছে, সবাই জানে। আপনি মানেন আপনার ছেলে এরকম কাজ করতে পারে? না। আপনার ছেলেকে কি ফাঁসানো হচ্ছে? দেখুন, এটা সেটা জানতে হবে। ছেলে বিয়ে হয়েছিল? ছেলের বিয়ে ছিল, কিছুদিন ক্যান্সার মেয়ে দেখিয়ে নিয়ে ক্যান্সারে মারা গেলেন। ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা। অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে তারা ওখানে বিছানা করে থাকছে ইত্যাদি ইত্যাদি। কীভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। আমার মনে হচ্ছে পরিষ্কার পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রথমে চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি, এবং এর তদন্ত হওয়া উচিত। আমরা দাবি করছি যে সিবিআই তদন্ত হোক। আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে, আমি বললাম এক্ষুনি ওনার বাবা মাকে যে আপনার মনে করলে সিবিআই চাইতে পারেন। আমার মনে হয়
সিএম তাতেও রাজি হয়ে যাবে। শুনতে পেয়েছি যে প্রশাসন বা পুলিশের তরফে একটা যেন প্রচেষ্টা হয়েছে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার, সেইটা কিন্তু আরো ভয়াবহ একটা ঘটনা। একটা ভয়াবহ ঘটনাকে চাপা দেওয়ার জন্য একটা চেষ্টা চলছে, তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি আর হতে পারে না। আমার মনে হয় এইসব নিয়ে ইমিডিয়েটলি কোনো পদক্ষেপ নেওয়া উচিত। ধরনের ঘটনা এখানে ঘটেছে সেটা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যেই ঘটিয়ে থাকুক না কেন, সে তার এত সাহসটা হয় কি করে? নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। কেউ যদি অপরাধ মনস্ক হয় সে কি করে এখানে ঘোরাঘুরি করছে, তাকে কেন পুলিশ নজরে রাখেনি? যাতে করে মনে হচ্ছে যে বড় কোনো ধরনের একটা বিষয় আড়াল করতে চাইছে প্রশাসন। আমার মেয়েও এই ইন্টার্ন করেছে হসপিটালে। আমার মেয়ে কেন, সব মেয়েই আমার মেয়ে, সব মেয়েই করছে। নিশ্চিতভাবে এটা কেন হলো? There is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side there is absolutely no problem. ফিরহাদ হাকিমের বক্তব্য শুনছিলাম, তার মেয়ে ডাক্তার, তিনিও আতঙ্কে আছেন। এরকম ডাক্তারি পড়ুয়া বা চিকিৎসক এরকম অসংখ্য ছেলে মেয়ের বাবা মায়েরাই আতঙ্কে রয়েছেন। কিছুদিন আগে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় গুলি ফুলি চলছিল, কলকাতাতেও চলছিল, তখনও ফিরহাদ হাকিম ভয় পেয়েছিলেন, আজকেও ভয় পেলেন। এবার ফিরহাদ হাকিম তিনি রাজ্য সরকারের 2 নম্বর মন্ত্রী। এবার 2 নম্বর মন্ত্রী যদি এরকম ভয় টয় পান, আপনার আমার কি অবস্থা হবে বলুন তো? আমাদের তো ভয়ে হাত পা সিঁধিয়ে যাওয়ার কথা। ইনফ্যাক্ট সেটাই হচ্ছে, ডাক্তারদের নিজেদের হচ্ছে, তাদের পরিবার পরিজনের হচ্ছে। কিন্তু তারপরেও এটা থেকে মানে এই যে ভয় থেকে যেটা আসে কি জানেন তো? ক্ষোভ, বিক্ষোভ। এই যেভাবে আরজি কর আর বিভিন্ন মেডিকেল কলেজে হাসপাতালে এই ক্ষোভ বিক্ষোভটা ছড়িয়ে পড়ছিল, ছাত্ররা যেভাবে আন্দোলনে নেমে পড়েছিলেন, সেটা নিয়ে কি সরকার বা প্রশাসন চিন্তিত? পর সব বিভিন্ন জায়গায় তো কর্মবিরতি পালন করছিলেন তারা। আস্তে আস্তে কিন্তু ব্যাপারটা ছড়াচ্ছে এবং এটা অদ্ভুতভাবে বিভিন্ন দিক থেকে ছড়াচ্ছে। এর মধ্যে রাজনীতি ঢুকছে, এর মধ্যে এই হাসপাতাল ওই হাসপাতাল হচ্ছে, নিজেদের মধ্যে প্রাক্তন বর্তমান হচ্ছে, বিভিন্ন ধরনের গণ্ডগোল হচ্ছে। কিন্তু তাতে যেটা হয়, সংঘাতে তো মোমেন্টাম বাড়ে। এতে কি একটা সময় ব্যাপারটা আরও বড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে সরকার? হাতের কাছেই তো আবার বাংলাদেশের ছাত্র আন্দোলনের উদাহরণ রয়েছে। তাই গোড়াতেই কি ছাত্রদের না চটানোর কৌশল নেওয়া হয়েছিল প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে? সেই জন্যই এই দেখলেন তো মন্ত্রী, পুলিশ কমিশনার সবাই বলছেন সিবিআই তদন্ত হলে কোনো অসুবিধে নেই। তাদের তরফ থেকে চেষ্টাটা ছিল ব্যাপারটাকে কন্ট্রোলে রাখার। তাহলে পুলিশের একাংশ কেন হঠাৎ এতটা অতি সক্রিয় হয়ে উঠল বলুন তো? যাদের দায়িত্ব ছিল কোথাও গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা, হ্যাঁ, ওই আগের থেকেই হাসপাতালে যত্রতত্র যে কোনো লোক ঘুরে বেড়ানো, আটকানোর থেকে শুরু করে রাত্রিবেলা ওই ডাক্তারি যে পড়ুয়া বা ডাক্তারদের বিশ্রামের ঘরে, মহিলাদের ঘরে লোকজন ঢুকে পড়া, এগুলোর থেকে তো নিরাপত্তা দেওয়ার দায়িত্বও তাদের। বিভিন্ন সব জায়গাতেই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের। সেটাতে যে কিছুটা গাফিলতি ছিল, ফাঁক ছিল, সেটা তো প্রাণ দিয়ে তিলোত্তমা প্রমাণ করে গেছে। কিন্তু তারপর আজ বিকেলে আরজি কর হাসপাতালে বিক্ষোভকারী পড়ুয়াদের ওপর এইরকম পুলিশের একাংশ চড়াও হয়ে গেলেন কেন? শক্তি দেখালেন? শুধু মার দিলেন না, এমনভাবে তারা তেড়ে গেলেন, যেভাবে ঘিরে ধরে মারলেন, দেখে তো মনে হচ্ছিল সন্ত্রাসবাদী পেয়ে গেছেন বা কোনো এমন কাউকে, ওই যাদের আমরা সাম্প্রতিককালে গণধোলাই খেতে দেখেছি, প্রায় সেরকম। এমনকি পুরুষ পুলিশ কর্মীকে ছাত্রীদের দিকে তেড়ে যেতে দেখা গেল। সেই অভিযোগ শোনা গেল যে তাদের হাতে মার খেয়েছে ছাত্রীরা। ভাবুন তো, যেখানে মুখ্যমন্ত্রী এবং কলকাতার পুলিশ কমিশনার দুজনেই সংবেদনশীলতার চূড়ান্ত উদাহরণ পেশ করেছেন, সেখানে পুলিশের একাংশের হঠাৎই মেজাজ হারানোর পেছনে কি কারণ থাকতে পারে? এটার মানে কি, ভেতরে অস্বস্তি থাকলে লোকে অনেক সময় আর থাকতে পারে না। ছোট পিঁপড়ে যদি অনেকক্ষণ ধরে কামড়ায় না, একটা সময় দেখবেন মেজাজ টেজাজ একদম ঠিক থাকে না। সেরকম কিছু হচ্ছিল কি? এই বারবার এই সিভিকরা, তারা হতে পারে পুলিশের অংশ নয় ডাইরেক্টলি, কিন্তু ইনডাইরেক্টলি তো অংশ বটেই।
এবং এই পুলিশদের মতোই যে এরা অধিকার ভোগ করতে চেষ্টা করে এবং বহু সময় তাদের কাণ্ড কারখানায় বারবার পুলিশ বিভিন্ন জায়গায় অস্বস্তিতে পড়ে, সেই জমা অস্বস্তিগুলো কি কোথাও মনের ভেতর এই যাবতীয় যে কন্ট্রোল সেটাকে সে তারগুলোকে ছিঁড়ে দিয়েছিল? কয়েকটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে জানেন তো। পুলিশের বাহিনীর অংশ তারা কি মনে করছিল যে এই সঞ্জয় ছাড়াও এই ঘটনার সঙ্গে এমন কেউ জড়িত থাকলেও থাকতে পারে যিনি বেশ প্রভাবশালী? মানে সেটা তারা ডেফিনেটলি জানে বা সন্দেহ করছে, কোনটা জানি না, কিন্তু তারা কি একটু প্রিকশনারি মেজার নিয়ে নিয়েছিল? যেরকম ওই সকাল থেকে গতকাল আমরা দেখছিলাম কোথাও গিয়ে ওরা ব্যাপারটাকে ওই বললাম আত্মহত্যার তত্ত্ব চালানোর চেষ্টা হচ্ছিল, কাউকে তো গার্ড করার জন্য এগুলো হয়, নইলে তো বাকি যা যা ছিল সবই একটা খুন, একটা নৃশংস খুন ধর্ষণের দিকেই আঙুল তুলছিল। আরজি করে সঞ্জয়ের এই যে কলার তোলা দাপট ছিল, শোনা যাচ্ছে সবাই অভিযোগ করছে যেখানে খুশি যেত, যা খুশি করতে পারত। এর পেছনে কি এমন কোনো প্রভাবশালীর মদত ছিল যার নাম সামনে চলে আসতে পারে এবং যাতে সামনে না আসে তার জন্য একটু প্রোঅ্যাক্টিভ হয়ে কোনো একটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল? সেজন্যেই কি এই যাবতীয় কাণ্ড কারখানা ওই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা থেকে শুরু করে এই ছাত্রছাত্রীদের বিক্ষোভকে থামিয়ে দিতে চেষ্টা করা, গোড়াতেই বিনাশ করে দাও? কিন্তু আজ যা ঘটলো তাতে তো আর আরজি করের বা পুলিশের বা রাজ্যের শাসকের কারো সম্মান বাড়লো না, কোনো বিষয় থামলোও না। পড়ুয়াদের বিক্ষোভ ঠেকাতে গিয়ে যেভাবে পুলিশ অধৈর্য হয়ে পড়লো, যেভাবে ধাক্কাধাক্কি ধস্তাধস্তি করলো, তাতে তো বিরোধীদের পড়ে পাওয়া 14 আনা সুযোগ সেটা তৈরি হয়ে গেল, পুলিশই তৈরি করে দিল। যদিও বিরোধীরা সেই সুযোগ কতটা নিতে পারবেন জানি না, তবে সুযোগ যে তাদের সামনে এলো সেটা তো পরিষ্কার। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তো আজই আরজি করের সামনে পৌঁছে গেলেন। পানিহাটিতে ওই তিলোত্তমার বাড়িতে ঘুরে এলেন সুজন চক্রবর্তী, সুকান্ত মজুমদারও গেছিলেন, পৌঁছতে পারেননি। এবার গোটা বিষয়টাকে গতকাল তৃণমূল যেভাবে আগলে রেখেছিল তাতে তার মানে আজকে খানিকটা হলেও বিরোধীরা দাঁত ফোটাতে পারলো, ফাঁক গলে ঢুকতে পারলো। পুলিশের একাংশের অতি সক্রিয়তা কি তার পরের দিনের জন্য সেই সুযোগটা এনে দিল না? পুলিশের মারধরের পরেই কিন্তু আরজি করে চলে গেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। আজ রাজ্যের মেডিকেল কলেজগুলোতে ছাত্রীদের জন্য রেস্ট রুম তৈরির বিষয়ে রাজ্য সিদ্ধান্ত নিয়েছে। আরজি করে জায়গা দেখে এসছেন ফিরহাদ হাকিম স্বয়ং। হাসপাতালের সিসি ক্যামেরাগুলো এখন পরীক্ষা করা হচ্ছে, যেখানে ক্যামেরা নেই সেখানে ক্যামেরা বসছে। অর্থাৎ যে যে অভিযোগগুলো নিয়ে চিকিৎসকরা, ডাক্তারি পড়ুয়ারা সরব ছিলেন সেগুলো মেনে নিয়ে সমাধানের পথে যেদিন রাজ্য সরকার হাঁটলো, সেদিনই কিন্তু সব থেকে বড় হয়ে দাঁড়ালো পুলিশের এই নেতিবাচক ভূমিকাটা। যারা একটা মেয়েকে সুরক্ষা দিতে পারেনি, যে বাহিনীর একজন অভিযুক্ত, সে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি যুক্ত হোক, সেই বাহিনী বিচারের দাবিতে যারা আন্দোলন করছে তাদের পেটালো। এবং এটা ভুলে গিয়ে পেটালো যে সদ্য প্রতিবেশী রাষ্ট্রে ছাত্রদের বিক্ষোভকে দমন করতে গিয়ে কি অবস্থা হয়েছে, কিভাবে তখনকার সরকারকে গদি ছাড়তে হয়েছে। এই গোটা বিষয়টা দেখার পরেও সেই একই কাজ কিন্তু করলো এই পুলিশ বাহিনী। পুলিশের পিটুনি বাংলায় ছবি তো বারবার দেখেছেন, কিন্তু পুলিশের গণপিটুনি সেটা কি দেখেছেন? শনিবার আরজিকর হাসপাতাল চত্বরের বিক্ষোভে সেটাও কি দেখিয়ে দিল পুলিশ? কলকাতা পুলিশ এক ছাত্র আন্দোলনকারীকে বেদম মার পুলিশের। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 জন পুলিশে মিলে মার। এভাবে মারতে পারে পুলিশ? ইন্ডিয়ান পেনাল কোড বদলে ভারতীয় ন্যায় সংহিতা হয়েছে, কিন্তু পুলিশের হাতে গণপিটুনির অধিকার দেওয়া হয়েছে কি? আরও একটা ছবি দেখুন, এক আন্দোলনকারীকে কিভাবে মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশ। বিকেলে আরজিকর হাসপাতালের সামনে পৌঁছয় ছাত্রদের মিছিল। বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ছিল সেই মিছিলে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিলেন সেই মিছিলে। কিছুক্ষণের মধ্যেই তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়, বেদম মারতে শুরু করে পুলিশ। ঢুকতে দেওয়া হয়নি। আমাদের একটাই দাবি,
ধর্ষণ করে খুন করা হয়েছে তার আমরা সঠিক জাস্টিস চাই। এই একটা দাবি নিয়ে আমরা যেতে চাই ভেতরে, কিন্তু এই পুলিশ, এই দালাল পুলিশ, এই তৃণমূলের দালাল পুলিশ আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আজকে তৃণমূল আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি সাধু সাজছেন, উনি বলছেন যে ধর্ষণকারীদের শাস্তি চাই, আজকে তৃণমূলের গুন্ডাদের এবং পুলিশদের লেলিয়ে দিয়েছে। দেখুন আরজিকর হাসপাতালের মূল গেট দড়ি দিয়ে বেঁধে বন্ধ করে দেয় পুলিশ। ওনাদের কথা, ওনারা নাকি ওখানে শান্তি বজায় রাখার জন্য এটা করেছেন। শান্তি বজায় রাখছিলেন ওনারা? ওখানে তো আমরা শান্তিপূর্ণভাবে এসেছিলাম, আমরা তো কথা বলতে এসেছিলাম। আজকে যে ঘটনা গতকাল পরশুদিন ঘটেছে, গতকালকে তারপরে যেভাবে বডি তার তড়িঘড়ি, আর এই আরজিকরের ঘটনাতেই আরজিকরে পিএম করা হলো, তার প্রতিবাদে আমরা এসেছিলাম। পুলিশ হঠাৎ মারতে উদ্যত হলো কেন? পুলিশ, আমার তো মনে হয় পুলিশ ধর্ষককে বোধহয় আড়াল করার চেষ্টা করছে এবং চায় না ধর্ষক মানে কোনো রকম শাস্তি পাক। কি কালকে যে ঘটনা তারা ঘটিয়েছে, বডি নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, বাবা মা ঠিকঠাক জানতো না, সেই পুরো ঘটনাকে ধামাচাপা দেবে বলে পুলিশ আজকে আমাদের সাথে এটা করছে। যে পুলিশ অপরাধকে দমন না করে অপরাধীর বিরুদ্ধে যারা শান্তি চাইছে, বিচার চাইছে, তাদেরকে দমন করছে, সেই পুলিশ কোনো ন্যায় দিতে পারে না। আমরা চাই জুডিশিয়াল ইনকোয়ারি। এভাবে আন্দোলন দমানো যায়? পুলিশের উপরে ফোর্স ইউজ করেছে, পুলিশের উপরে দস্তাদস্তি করে পুলিশকে হেনস্থা করেছে, আর চাপাল ছিঁড়েছে, চটি ছুঁড়েছে পুলিশের উপরে, আর কিছু লোক আমাদের ইনজার্ড হয়েছে। পুলিশ আমরা বলবো খুব রিস্ট্রেন্টভাবে এটাকে হ্যান্ডেল করেছে, কোনোভাবে আমরা ফোর্স ব্যবহার করিনি। খুব রিস্ট্রেন্ট করে আমরা ওদেরকে বলেছি, রিকোয়েস্ট করেছি যে আপনারা এখান থেকে চলে যাবেন। যে যা বললেন আমরা সব শুনলাম, সব সত্যি বলে ধরে নিলাম, কারণ যা হয়েছে চোখের সামনে হয়েছে। কি হয়েছে আপনারাও দেখছেন, আপনারাই বুঝতে পারছেন। এই কথাগুলোর আর কি, এর পরিপ্রেক্ষিতে কি আর বলার থাকতে পারে বলুন তো? দেখুন, আরজিকর মেডিকেল কলেজের সাধারণ সভাতেও কিন্তু উত্তেজনা আছে। বললাম না যে আস্তে আস্তে নিজেদের মধ্যে, বাইরের সঙ্গে, পুলিশের সঙ্গে এই যে বিভিন্ন ধরনের সংঘাত, এই ধাক্কা ধাক্কি, মানে কোথাও গিয়ে উত্তেজনাটা বাড়ছে। উত্তেজনা যত ছড়ায় তত কিন্তু আস্তে আস্তে উত্তাপটা চারপাশে ছড়িয়ে যায়, তাতে কিন্তু আন্দোলনটা ক্রমশ আর অন্য মাত্রা পেয়ে যেতে পারে। এই জীবিতে সাধারণ সভাতে হাতাহাতিতে জড়িয়েছেন জুনিয়র চিকিৎসকরাও। আরজিকরের ছাত্রদের অভিযোগ, মূল দাবির থেকে সরে রাজনীতি করা হচ্ছিল। দোষীদের শাস্তি চাই, এই দাবিকে গুরুত্ব না দিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগ্রহী ছিল এক পক্ষ। অপর পক্ষের দাবি কি? কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা হওয়া মাত্র বাধা দিচ্ছিলেন আরজিকরের হবু চিকিৎসকদের একাংশ। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছিল। এটা নিয়ে চরম কথা কাটাকাটি হয়। অ্যানাটমি হলে একটা সময় দরজা বন্ধ করে দেওয়া ছিল, সেই জন্যে পাল্টা অ্যানাটমি হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন চিকিৎসক পড়ুয়ারা। রীতিমতো দুপক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে এবং শেষ পর্যন্ত সেখানেও ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের পদস্থ কর্তারা। রীতিমতো কসরত করে কর্তব্যরত পুলিশরা তাদের সামলান আর কি। মানে দেখুন, এই ধরনের সংঘাত এটাও কিন্তু চেনা ছকে না। নিজেদের মধ্যে একটু গণ্ডগোলটা লাগিয়ে দাও, লেগে গেলে যত নিজেদের মধ্যে গণ্ডগোল লাগবে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি আর কি, তত সামলাতে সুবিধা হবে। বিষয়টা কিন্তু আবার সেই রাজনীতির দিকে যাচ্ছে। রাজনীতি কিন্তু এক্ষেত্রে দারুণ একটা ছোঁয়াচে জিনিস, জানেন তো। একবার ঢুকে পড়লে ব্যাস আর দেখতে হবে না। জলটা কিন্তু ক্রমশ ঘোলা হচ্ছে। এরপর তিলোত্তমার পরিবার আইনের ওপর ভরসা রাখতে পারবে নাকি প্রশাসনের ওপর, এই প্রশ্নের জবাবটা কে দেবে? তবে হ্যাঁ, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জবাব দিয়েছেন, নিজের থেকে দিয়েছেন, এবং সত্যি কথা বলতে কি, সেটা হয়তো অসংখ্য মানুষের মনের কথা তিনি বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের দেশের আইন যাতে এই ধরনের অপরাধীদের দ্রুত বিচার করে শাস্তি দেওয়া যায় না। তার দাবি, অভিষেকের দাবি, দ্রুত আইন এনে এনকাউন্টারকে আইন সিদ্ধ করা হোক। এইখানটাতে আপনারা সবাই চমকে উঠেছেন তো, আমি নিশ্চিত। ভাবছেন তো কি সর্বনাশ, যে যোগী প্রশাসনের তারা নিন্দা করেন তাকেই সার্টিফিকেট দিয়ে দিলেন নাকি? মানে এনকাউন্টার তত্ত্ব নিয়ে তো পক্ষে বিপক্ষে বহু মত আছে। হয়তো অনেক লোক এর আগে যখন এরকম ধর্ষণে অভিযুক্তদের এনকাউন্টারের খবর এসছে ওই উত্তরপ্রদেশ থেকে, তারা হয়তো বলেছেন ঠিক হয়েছে, কিন্তু সে তো আবেগের কথা, তাৎক্ষণিক আবেগের কথা। ঠান্ডা মাথায় ভাবতে গিয়ে অনেকেই তো এনকাউন্টারের পরবর্তী কি হতে পারে অনেক দূরে তাকিয়ে সবাই তো ভয়ে শিউরেও উঠেছেন। তাহলে সেই একই বক্তব্য তুলে ধরলেন অভিষেক। তাহলে এনকাউন্টারই কি
দ্রুত বিচারের একমাত্র পথ? অভিষেক কি এনকাউন্টারকে আইন সিদ্ধ করতে চান? যা বলেছেন তার নির্যাস, দ্রুত ধর্ষকদের শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা তো সবাই চান। বর্তমান আইনে পুলিশ চাইলে দ্রুত শাস্তির ব্যবস্থা, দেখুন দ্রুত পুরো বিষয়টা ব্যবস্থা করে ফেলাটা সম্ভব, কিন্তু তারপর বিচার প্রক্রিয়া সেটার উপরে তো পুলিশের হাত থাকতে পারে না। পুলিশ যদি তাদের কাজটা সবটা সম্পূর্ণ করে দেয় দ্রুত গতিতে, তাহলে আশা করা যায় বিচার প্রক্রিয়া হয়তো তাড়াতাড়ি হবে, কিন্তু তার একটা নিজস্ব গতি আছে। তদন্ত দ্রুত করলে, পুলিশ দ্রুত চার্জশিট দিলে, দ্রুত চার্জ গঠন করলে, তারপর বাকিটা বিচার ব্যবস্থার হাতে। সবটা তো নেই। অভিষেক কি সেটা জানেন না? জানেন তো। সেই জন্যই তিনি আইন সিদ্ধ করার একটা ইঙ্গিত দিয়ে দিলেন, নতুন বিতর্ক তৈরি করে রাখলেন। এতে এতদিন ধরে তিনি এক একটা জিনিস বলেছেন, সেটা রাজ্য প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে। সে ডায়মন্ড হারবার মডেলই হোক, 100 দিনের কাজের টাকা নিজে দিয়ে দেওয়াই হোক, এগুলো সরকার না দিলে তিনি দিয়ে দেবেন এইগুলো বলাই হোক, এগুলো সব কটাই মমতা প্রশাসনের ওপর উল্টে চাপ বাড়িয়ে দিয়েছে। তো এবার অবশ্য তিনি এটা এমন একটা জিনিস বলেছেন, এটা রাজ্য সরকারের ওপর চাপ বাড়বে না, হ্যাঁ পুলিশের ওপর একটু চাপ বাড়বে দ্রুত এর পরবর্তী ক্ষেত্রেও বিষয়গুলো সম্পূর্ণ করার, কিন্তু চাপটা মানুষের দিক থেকে যাতে কমে যায়। এবার কিন্তু অভিষেকের বক্তব্যটা সেই মুখী। মানুষের মনের কথাটা যদি রাজনৈতিক নেতারা নিজেরাই বলে দেন না, তাহলে মানুষ অনেকটা রিল্যাক্সড হয়ে যায়। মানুষ যত রিল্যাক্সড হবে, মানুষের চাপটা তত কমে। কোথাও গিয়ে যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই শাসক, নিজেই বিরোধী হয়ে যান, মানে বিরোধীদের কাজটাও নিজে করে দিয়ে সবার পরিসরটা নিজেই দখল করে ফেলেন, অভিষেকও মনে হচ্ছে সেই স্ট্র্যাটেজি নিচ্ছেন। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার, যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না, একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি। কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? কেন্দ্র সরকার পারে না? যাদেরকে মানুষ ক্ষমতা দিয়েছে, ম্যান্ডেট দিয়েছে, তারা বিল আনতে পারে না? তৃণমূলের উচিত কি? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা। কংগ্রেসের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। সিপিএমের উচিত কি? সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। অভিষেক একই সঙ্গে কেন্দ্রীয় সরকার এবং সবার ওপরে এমন একটা চাপের জায়গা তৈরি করলেন, যেটা সচরাচর হওয়ার ক্ষেত্র তো খুব সংকীর্ণ, এটা সবাই জানেন, কিন্তু অভিষেক মানুষের মনের কথাটা বলে দিলেন। উনি বুঝতে পেরেছেন, মানে ওটাই আসলে তিনি করতে চেয়েছিলেন। মানুষ কিন্তু এটা চায়, জানেন তো। এমন কোন আসলে দেখুন, মানুষ তো সবাই সেই হিংস্র কেউ নন, অভিষেকও নন, কিন্তু সবাই একটা জায়গায় এই বিষয়গুলো, এরকম একটি মেয়ে এইরকমভাবে অন্যায় অত্যাচারের শিকার হবে, এটা না কেউ চান না, জানেন তো। ওই যারা যে পুলিশরা ওখানে গিয়ে মারধর করলেন, তারাও কেউ চান না। যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা কালকে দেখেছিলাম গণ্ডগোলে জড়াচ্ছেন, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিআইএম হোক, কেউ চান না এই ধরনের ঘটনা কিছু ঘটুক, কারণ প্রত্যেকের বাড়িতে কিন্তু ছেলে মেয়ে রয়েছে। আমরা কেন চাইবো? আতঙ্কে থাকি আমরা। শুনলেন তো, মন্ত্রী নিজে আতঙ্কে থাকছে। তবে এটা সাধারণ মানুষের চিন্তা ভাবনা, জানেন তো। অভিষেক কোথাতে শরিক হয়ে গেলেন, একজন সচেতন মানুষ হিসেবেই হয়তো হলেন, এটাই কাঙ্ক্ষিত। কিন্তু সবাই কি এরকম সচেতন? আমরাই তো, আমাদের মধ্যেই কি একটু অন্যরকম কেউ নেই? আছে তো বটেই, কিছু কিছু হিংস্র লোলুপ চরিত্র তো আছেই, তার মধ্যে হয়তো এই সঞ্জয় রায় পড়ে, আরও কেউ কেউ কি পড়ে না? সৌমিত্র চট্টোপাধ্যায় একটা ছবিতে না এক লোভী ব্রাহ্মণের চরিত্রে অভিনয় করেছিলেন, মনে পড়ে যাচ্ছে, জানেন তো। ছবির নাম অগ্রদানী। অগ্রদানী ব্রাহ্মণ তাদের বলা হয় যারা ওই পিণ্ড পায়, পিণ্ড ভক্ষণ করে। ছবির শেষে সেই অগ্রদানী ব্রাহ্মণকে দিয়েই তার ছেলের পিণ্ডি গিলিয়েছিলেন জমিদার। আজ স্বাস্থ্য ভবনের একটা খবর পেয়ে সেই সিনেমার কথাটাই বারবার মাথায় আসছে, জানেন তো। স্বাস্থ্যকর্তারা তারা তো
তারাই সবটার মাথায় রয়েছেন। অভিভাবক সম এই ডাক্তারি পড়ুয়া ডাক্তার এরা সবাই তো স্বাস্থ্য ব্যবস্থাটাই তো তাদের সন্তান সম একটা জায়গা, তারা তো তাদের সব কিছুর বাবা মা। আজ সেই স্বাস্থ্য ভবনে একটা ভোজসভার আসর বসেছিল, এবার তারই একজন সন্তান কালকে এরকম নির্মমভাবে খুন হয়েছে। তাহলে আজকে স্বাস্থ্য ভবন তার বাবা মা, সেই অর্থে স্বাস্থ্যের বাবা মা, তারা ভোজসভা বসালো, এটাই কী হিসেবে বর্ণনা করবেন? শ্রাদ্ধের আসর। ডিরেক্টর অফ হেলথ সায়েন্সেসের ডাক্তার সিদ্ধার্থ নিয়োগীর অবসরের তারিখ এগিয়ে এসছে। আজ ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বিল্ডিংয়ে সেই উপলক্ষে পিকনিক হয়েছে। ভাবুন, তাতে চিংড়ি, ডাল, ভাত, ঝুড়ি আলু ভাজা জমিয়ে জমিয়ে মধ্যাহ্নভোজ হয়েছে। শ্রাদ্ধের খাওয়া। যোগ দিয়েছিলেন চিকিৎসক, আধিকারিক, স্বাস্থ্য ভবনের অফিসার আর কর্মীরা। এর পরেও এদের মানুষ বলবেন। আজ কি ছিল? এটা চিংড়ি, ওখানে স্টাফেদের খাবার। স্টাফেদের কি কি খাওয়া হয়েছে? চিংড়ি ছিল, হ্যাঁ, রাইস, ডাল আর ঝুড়ি আলু ভাজা। ঝুড়ি আলু ভাজা। আর ইলিশ? ইলিশটা আমি বলতে পারছি না, কারণ ইলিশ আমরা দিইনি। আচ্ছা, ইলিশ অন্য জায়গা থেকে এসছে? সেটা আমরা জানি না, এসছে কি না আসছে সেটাও আমরা জানি না, কারণ আমরা ওখানে শুধু জাস্ট সার্ভিস করছিলাম, যেটা ছিল আমাদের সামনে সেটাই সার্ভিস করেছি। স্বাস্থ্য দপ্তর আজকে দাঁড়িয়ে ইলিশ উৎসব করছে। ঠিক আছে, স্বাস্থ্য দপ্তরে বসে যখন গোটা দেশ ধিক্কার করছে। এর থেকে দুর্ভাগ্যজনক বোধহয় আর কিছু হতে পারে না। কারণ হচ্ছে যে আমরা কি আমাদের সেনসিটিভ মনের সমস্ত যে সংবেদনশীলতা সেটা কি হারিয়ে ফেলেছি? আমরা কি অমানুষ হয়ে যাচ্ছি? আমরা কি মানবিকতা হারিয়ে ফেলছি? যারা ওখানে বসে আছেন তাদের কারো সন্তান সম, কারো ভগ্নী সম, কারো কন্যা সম যে এই মেয়েটি কিভাবে চূড়ান্ত কষ্ট পেতে পেতে গ্যাং রেপড হয়ে তারপরে খুন হতে হয়েছে। 3 দিন হয়নি এখনও। গতকাল তার রাত্রে পুলিশ তার মৃতদেহ সৎকার করে দিয়েছে জোর করে, কাউকে না জানিয়ে, সহপাঠীদের না জানিয়ে, আত্মীয় স্বজনকে না জানিয়ে জোর করে দিয়েছে। আর তার মধ্যে আজকে ইলিশ উৎসব স্বাস্থ্য দপ্তরে। এইসব শুনলে, সমস্ত দেখলে আপনার আমার মনে প্রশ্ন জাগবে না, আমরা কি একটা সভ্য সমাজে বাস করছি? সিভিক সোসাইটিতে? বিশ্বাস করুন, করছি। সিভিক সোসাইটি বলতে হবে এটাকে, কারণ আজকে আরেক সিভিক ভলেন্টিয়ার আর একজন ডাক্তারকে ভাতারে সেখানে তাকে থ্রেট করেছেন। শুনেছেন তো ওখানে কি হয়েছে? ওই রকম ঘটনা ঘটিয়ে দেব। সিভিক ভলেন্টিয়াররা যেখানে এরকমভাবে নিশ্চিন্তে দাদাগিরি দেখানোর সাহস পান, সেখানে নিজেদের সিভিক সোসাইটি বলবো না তো কি বলবো বলুন তো?